তোমরা যারা ক্লাস 12 অর্থাৎ দ্বাদশ শ্রেণীর 4th সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা আছে, তোমাদের জন্য আজকে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে তোমাদের ইউনিট 6 থেকে 3টি গুরুত্বপূর্ণ 4 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব এবং এই 3টে প্রশ্নের মধ্যে থেকে একটি প্রশ্ন তোমরা পরীক্ষায় 100% কমন পাবে। প্রশ্নগুলো কি কি আছে দেখো, তাহলেই বুঝতে পারবে কেন বলছি 100% কমন পাবে। প্রথম প্রশ্ন, ভারতের সংবিধান সংশোধনের পদ্ধতি। কিভাবে প্রশ্নের উত্তরটা গুছিয়ে লেখা যায় দেখো। ভারতের সংবিধান একটি জীবন্ত দলিল, সময়ের প্রয়োজনে এবং পরিস্থিতির পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে সংবিধানকে সংশোধন বা পরিবর্তন করা যায়। ভারতীয় সংবিধানের 20তম অংশে 368 নম্বর ধারায় সংবিধান সংশোধনের পদ্ধতি আলোচনা করা হয়েছে। এই পদ্ধতি খুব কঠিনও নয়, আবার খুব সহজও নয়, অর্থাৎ এটি নমনীয়তা ও কঠোরতার এক অদ্ভুত সংমিশ্রণ। কিভাবে লেখা হয়েছে দেখছো। তারপর হচ্ছে সংবিধান সংশোধনের পদ্ধতি। 3টে পদ্ধতি আছে 368 নম্বর ধারায়। প্রথম পদ্ধতি সাধারণ সংখ্যাগরিষ্ঠতা। এখানে কি বলা হচ্ছে যে সংবিধানের কিছু অংশ আছে যা খুব সহজে পরিবর্তন করা যায়, এর জন্য কোনো বিশেষ জটিলতার প্রয়োজন হয় না। পার্লামেন্টের উভয় কক্ষ অর্থাৎ লোকসভা রাজ্যসভার উপস্থিত ও ভোটদানকারী সদস্যের সাধারণ সংখ্যাগরিষ্ঠতায় অর্থাৎ 50%-এর বেশি ভোটে এই অংশগুলো সংশোধন করা যায়। কোন অংশ সেগুলো? নতুন রাজ্য গঠন, রাজ্যের নাম সীমানা পরিবর্তন, নাগরিকত্ব আইন, এগুলো। ঠিক আছে। দ্বিতীয় পদ্ধতি কি? বিশেষ সংখ্যাগরিষ্ঠতা। সংবিধানের বেশিরভাগ অংশই এই পদ্ধতিতে সংশোধন করা হয়। এই পদ্ধতির জন্য পার্লামেন্টের উভয় কক্ষের প্রত্যেকটিতে মোট সদস্য সংখ্যার সংখ্যাগরিষ্ঠতা এবং উপস্থিত ও ভোটদানকারী সদস্যের 2/3 সমর্থনের প্রয়োজন হয়। উদাহরণ হচ্ছে মৌলিক অধিকার, রাষ্ট্র পরিচালনায় নির্দেশমূলক নীতি, এগুলো। থার্ড পদ্ধতি কি আছে? বিশেষ সংখ্যাগরিষ্ঠতাও চাই আর রাজ্যের অনুমোদনও চাই। সংবিধানের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর সঙ্গে যুক্ত বিষয়গুলির পরিবর্তন করা সবচেয়ে কঠিন। এই পদ্ধতিতে পার্লামেন্টের উভয় কক্ষের বিশেষ সংখ্যাগরিষ্ঠতায় পাশাপাশি ভারতের অন্তত অর্ধেক রাজ্য আইনসভার অনুমোদনের প্রয়োজন হয়। উদাহরণ, রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি, সুপ্রিম কোর্ট হাইকোর্টের সংক্রান্ত বিষয়, কেন্দ্র ও রাজ্যের মধ্যে ক্ষমতার বন্টন ইত্যাদি। উপসংহার, পরিশেষে বলা যায় ভারতের সংবিধান প্রণেতারা বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে সংশোধন পদ্ধতিটি তৈরি করেছেন। এটি ব্রিটেনের মতো খুব সহজ নয়, আবার আমেরিকার মতো খুব কঠিনও নয়। এই ভারসাম্যপূর্ণ পদ্ধতির ফলেই গত 75 বছরে 100বারেরও বেশি সংবিধান সংশোধন করা সম্ভব হয়েছে, যা ভারতীয় গণতন্ত্রকে গতিশীল রেখেছে। এবার হচ্ছে 73তম সংবিধান সংশোধনের বৈশিষ্ট্য। প্রথমেই ভূমিকা দিয়ে শুরু করবে। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরাও জানো। ঠিক আছে। 73তম সংবিধান সংশোধন দেখো। 1992 সালে 73তম সংবিধান সংশোধনী আইন ভারতের গ্রামীণ স্বায়ত্তশাসন ব্যবস্থায় এক বৈপ্লবিক পরিবর্তন এনেছে। 1993 সালে 24 এপ্রিল কার্যকরী হওয়া এই আইনের মাধ্যমে পঞ্চায়েত ব্যবস্থাকে সাংবিধানিক মর্যাদা প্রদান করা হয় এবং সংবিধানের 9ম অংশ ও একাদশ তফসিল যুক্ত করা হয়। বৈশিষ্ট্য, এই সংশোধনীর প্রধান 5টি বৈশিষ্ট্য কি? প্রথমত, এই আইনের মাধ্যমে সমগ্র দেশে একটি সুষম ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা প্রবর্তন করা হয়েছে। একবারে নিচে গ্রাম স্তরে গ্রাম পঞ্চায়েত, মধ্যবর্তী বা ব্লক স্তরে পঞ্চায়েত সমিতি এবং জেলা স্তরে জেলা পরিষদ। তবে 20 লক্ষের কম জনসংখ্যা বিশিষ্ট রাজ্যে মধ্যবর্তী স্তরটি নাও থাকতে পারে। তারপর হচ্ছে দ্বিতীয়ত, গ্রাম সভা গঠনকে বাধ্যতামূলক করা হয়েছে। একটি গ্রামের বা পঞ্চায়েতের এলাকায় সমস্ত ভোটারদের নিয়ে এই সভা গঠিত হয়। এটি হলো পঞ্চায়েত ব্যবস্থার ভিত্তি বা প্রাণকেন্দ্র, যেখানে গ্রামের উন্নয়নমূলক পরিকল্পনা আলোচনা করা হয়। তৃতীয়ত, আসন সংরক্ষণের ব্যবস্থা রাখা হয়েছে। তফসিলি জাতি উপজাতিদের জন্য তাদের জনসংখ্যার অনুপাতে এবং মহিলাদের জন্য মোট আসনের অন্তত 1/3 আসন সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে। আবার যদিও পশ্চিমবঙ্গের অনেক রাজ্যে 50% আসন মহিলাদের জন্য আছে। চতুর্থ, পঞ্চায়েতের কার্যকাল ও নির্বাচন সংক্রান্ত স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিটি পঞ্চায়েতের মেয়াদ 5 বছর নির্দিষ্ট করা হয়েছে। এই নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে পরিচালনার জন্য স্বতন্ত্র রাজ্য নির্বাচন কমিশন গঠনের কথা বলা হয়েছে। পঞ্চমত,
আর্থিক আর্থিক স্বয়ংবরতার জন্য প্রতি 5 বছর অন্তর রাজ্যপাল দ্বারা একটি রাজ্য অর্থ কমিশন গঠনের কথা বলা হয়েছে। এছাড়া একাদশ তফসিলিতে 29টি বিষয়কে পঞ্চায়েতের এখতিয়ারভুক্ত করা হয়েছে। উপসংহারে কি লিখবে? পরিশেষে বলা যায় 73তম সংবিধান সংশোধন আইন ভারতের গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণের বাস্তব রূপ দিয়েছে। এর ফলে তৃণমূল স্তরের সাধারণ মানুষ সরাসরি শাসন কার্য ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণের সুযোগ পেয়েছে, যা অংশগ্রহণমূলক গণতন্ত্রের পথকে প্রশস্ত করেছে। তারপর হচ্ছে সংবিধানের 74তম সংবিধান সংশোধনের বৈশিষ্ট্য, এটা বোঝো। ভূমিকা প্রথমেই ভারতের স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থায় 1992 সালে 74তম সংশোধনী আইন এক যুগান্তকারী পদক্ষেপ। এই সংশোধনীর মাধ্যমে শহরাঞ্চলের পৌরসভাগুলোকে সাংবিধানিক মর্যাদা প্রদান করা হয়। এর ফলে সংবিধানের অংশ 9 ক এবং দ্বাদশ তফসিল যুক্ত করা হয়েছে, যা নগর শাসন ব্যবস্থাকে গণতান্ত্রিক ও শক্তিশালী করে তুলেছে। এবার মূল বৈশিষ্ট্য দেখো। 74তম সংবিধান সংশোধনের প্রধান 5টি বৈশিষ্ট্য নিচে আলোচনা করা হলো। প্রথমত কি, এই সংশোধনীতে শহরাঞ্চলের জনসংখ্যার ভিত্তিতে তিন ধরনের নগর শাসন ব্যবস্থার কথা বলা হয়েছে। গ্রাম থেকে শহরে রূপান্তরিত এলাকার জন্য নগর পঞ্চায়েত, ছোট বা মাঝারি শহরের জন্য পৌর পরিষদ এবং বৃহৎ মহানগরীর জন্য পৌর নিগম বা কর্পোরেশন। দ্বিতীয়ত, এই আইনে সংরক্ষণের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। তফসিলি জাতি উপজাতিদের জন্য তাদের জনসংখ্যার অনুপাতে এবং মহিলাদের জন্য মোট আসনের অন্তত 1/3 আসন সংরক্ষণের ব্যবস্থা বাধ্যতামূলক করা হয়েছে। তৃতীয়ত, প্রতিটি পৌরসভার কার্যকাল 5 বছর নির্দিষ্ট করা হয়েছে। যদি কোনো কারণে মেয়াদের আগেই পৌরসভা ভেঙে দেওয়া হয়, তবে 6 মাসের মধ্যে নতুন নির্বাচন করা বাধ্যতামূলক। তারপর হচ্ছে পৌরসভাগুলিকে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন পরিচালনার জন্য একটি স্বাধীন রাজ্য নির্বাচন কমিশন এবং আর্থিক বন্টন উন্নয়নের জন্য প্রতি 5 বছর অন্তর রাজ্য অর্থ কমিশন গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। পঞ্চম, সংবিধানের নতুন দ্বাদশ তফসিল যুক্ত করা হয়েছে, যেখানে পৌরসভায় পালনীয় 18টি কাজের তালিকা দেওয়া হয়েছে। এছাড়া প্রতিটি জেলা উন্নয়নের জন্য জেলা পরিকল্পনা কমিটি গঠনের কথা বলা হয়েছে। উপসংহার, পরিশেষে বলা যায় 74তম সংবিধান সংশোধনী ভারতের নগর শাসন ব্যবস্থার বিকেন্দ্রীকরণ ও গণতান্ত্রিক চেতনার প্রসার ঘটিয়েছে। এর ফলে শহরাঞ্চলের সাধারণ মানুষ, বিশেষ করে মহিলারা এবং পিছিয়ে পড়া শ্রেণীর মানুষ সরাসরি শাসন কার্যে অংশগ্রহণের সুযোগ পেয়েছে, যা তৃণমূল স্তরের গণতন্ত্রকে মজবুত করেছে। এই ছিল তোমাদের 3টি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এখান থেকে একটা কমন পড়বে, এটা তো নিশ্চিত।